ইতিহাস আমাদেরকে শেখায় যে যেই জাতি তার নিজের ভৌগোলিক গুরুত্ব বুঝতে না পারে এবং সেই ভৌগোলিক গুরুত্বকে অনুধাবন করে নিজের কাজে লাগাতে না পারে, সেই জাতি অলওয়েজ আরেকজনের পরাধীন থাকবে। এবার আসি 1971 সালের প্রেক্ষাপটে আমরা দেশ স্বাধীন হলো এবং আমরা একটা পররাষ্ট্রনীতি গ্রহণ করলাম যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান। তখনকার যে কোল্ড ওয়ার এরা চলতেছিল সেই প্রেক্ষিতে ইট ওয়াজ ফাইন, আমাদের একটা ব্যালেন্সিং কূটনীতি দরকার ছিল। কিন্তু আজকে 2026 সালের এই বৈচিত্র্যময়, জটিল এবং হিংস্র ভূরাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে কেবল বন্ধুত্ব দিয়ে দেশ রক্ষা করা সম্ভব নয়। বাংলাদেশ কেন এত ইন্টারেস্টিং একটা জায়গা হয়ে দাঁড়াইছে? ইটস নট যে বাংলাদেশে হঠাৎ করে স্বর্ণের খনি পাওয়া গেছে, ইটস বিকজ আমাদের বঙ্গোপসাগর আছে এবং বঙ্গোপসাগরে হঠাৎ করে অ্যাট্রাকশন চলে আসছে। কাশ্মীরের কথা তো আপনারা জানেন, কাশ্মীরে একটা মজার জিনিস লক্ষ্য করছেন, কাশ্মীরের 3টা পারমাণবিক শক্তিধর দেশ ওখানে ভাগাভাগি করে বসছে, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে চায়না, আর একটা হচ্ছে ইন্ডিয়া। একই রকমভাবে এই বাংলাদেশের সামনের যে বঙ্গোপসাগর আছে এই জায়গায় কিন্তু 3টা পারমাণবিক শক্তিধর দেশ ইন্টারেস্ট দেখাচ্ছে, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে চায়না, আর একটা হচ্ছে ইন্ডিয়া। ইউএসএর আছে হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কোর কথা, বেশি ব্যাখ্যায় যাব না, কোর কথা হচ্ছে এখানে চীনের আধিপত্য রুখে দিতে চায় ইউএসএ। চীনের আছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তাদের টার্গেট হচ্ছে চট্টগ্রাম, মাতারবাড়ি থেকে যে জায়গাগুলো আছে সেখানে অর্থনৈতিক ও নৌ উপস্থিতি পাকাপোক্ত করা। আর আমাদের ঠিক পাশেই প্রতিবেশী আছে যারা ভারত, তারা এটাকে তাদের নিজস্ব প্রতিরক্ষা বলয় বা ব্যাকইয়ার্ড বলে মনে করে। তাহলে আমরা এই 3 মহাশক্তির টানাটানির মাঝখানে দাঁড়িয়ে আছি। পাশে আছে হচ্ছে আমাদের মিয়ানমার, যেখানে কোনো ব্যালেন্স নাই, অথচ আমাদের দেশে 12.5 লাখ মিয়ানমারের নাগরিক আটকা পড়ে আছে। আমরা ওদেরকে বলি রোহিঙ্গা, ইভেন মায়ানমার নিজে ওদেরকে রোহিঙ্গা বলে না। আমরা রোহিঙ্গা বলে কি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করতেছি আমরা জানি না, বাট ফ্যাক্ট ইজ দ্যাট বাংলাদেশে 12.5 লাখ আটকে পড়া মায়ানমারের নাগরিক আমরা পালতেছি এবং আমরা প্রায় 8,500 একর জায়গা তাদেরকে স্যাক্রিফাইস করছি। এক দানা মাটির জন্য যুদ্ধ করা যায়, এখানে 8,500 একর জায়গা আমরা স্যাক্রিফাইস করছি, আমরা ঢুকতে পারি না এখানে। আচ্ছা, এই জায়গাটায় এসে আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের জনতার দলের বার্তা খুব স্পষ্ট, বাংলাদেশ কারো প্রক্সি গ্রাউন্ড হওয়ার জন্য জন্ম নেয়নি, বাংলাদেশ কোনো পরশক্তির স্যাটেলাইট স্টেট বা পকেট রাষ্ট্র হতে চায় না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের এই করণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিরোধমূলক স্বায়ত্তশাসন এবং বহুমুখী ভারসাম্য, ফর অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং, ডিটারেন্ট, অটোনমি অ্যান্ড ডাইনামিক হেজিং। এবং এক্ষেত্রে আমরা 3টা মাত্র সুনির্দিষ্ট প্রস্তাব দিতে চাই। একটা হচ্ছে অর্থনৈতিক সার্বভৌমত্ব, অবকাঠামো চাবিকাঠি নিজের হাতে রাখতে হবে। চীনের অর্থায়ন হোক, মার্কিন বিনিয়োগ হোক কিংবা ভারতীয় ট্রানজিট হোক, আমাদের কৌশলগত মেগা প্রজেক্টগুলো, বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এবং এনার্জি গ্রিডের পূর্ণ নিয়ন্ত্রণ ও চাবিকাঠি বাংলাদেশের হাতেই থাকতে হবে। কোনো নির্দিষ্ট শক্তিকে একচেটিয়া নিয়ন্ত্রণ দেওয়া যাবে না। কোনো দেশ যদি আমাদের অর্থনীতি, বিদ্যুৎ আর বন্দর দখল করে নিতে পারে, তাহলে তাদের আর যুদ্ধ করার দরকার নেই আমাদের এগেনস্টে, আমাদের সার্বভৌমত্ব চলে যাবে। উই নিড টু গার্ড দ্যাট। নাম্বার 2, আমাদের সামরিক সক্ষমতাটা অর্জন করতে হবে, যেটা অলরেডি আমাদের আগের আলোচকরা বলে গেছে, বাট জনতার দল স্পেসিফিক্যালি এই ব্যাপারে এক্সপার্ট, সেই জন্য আমরা বলতেছি যে আমরা কারোর সাথে যুদ্ধ জড়াতে চাই না, কিন্তু শান্তির সেরা গ্যারান্টি হলো যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। সূরা আনফাল আয়াত নম্বর 60, আল্লাহ বলছেন, তোমরা তোমাদের যুদ্ধের ঘোড়া প্রস্তুত রাখো সেই সকল শত্রুর বিরুদ্ধে যাদেরকে তোমরা চেনো এবং যাদেরকে তোমরা চেনো না কিন্তু আল্লাহ জানে যে তারা তোমার বিরুদ্ধে শত্রুতাই করতেছে।